সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। এবার জাপান থেকেও মিলেছে টিকার আশ্বাস। গেল সপ্তাহে আসা টিকার গণপ্রয়োগ শুরু হবে 2-1 দিনের মধ্যেই। তবে করোনা মোকাবেলা নিয়ে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য চলছেই। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় করোনা কি রাজনীতি বোঝে, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন AKM শামীম ওসমান এমপি, সংসদ সদস্য নারায়ণগঞ্জ 4, আছেন সৈয়দ এমরান সালে প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি। দর্শক, আপনার ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। করোনায় 24 ঘন্টায় রেকর্ড 201 জনের প্রাণহানি। সর্বোচ্চ খুলনা ও ঢাকা বিভাগে 124। মিলছে না শয্যা, অক্সিজেন। প্রথম দিনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন লাখের বেশি। করোনা মোকাবিলায় ব্যর্থতার সমালোচনার মধ্যেই ভারতের স্বাস্থ্যমন্ত্রী সহ 1 ডজন মন্ত্রীর পদত্যাগ। মহামারীর তৃতীয় ঢেউ সামলাতেই রদবদল, শপথ নিলেন 43 জন। কঠোর বিধিনিষেধের মধ্যে রাজধানীর শ্যামলীতে ট্রাক চাপায় আইনজীবীর মৃত্যু। ফাঁকা রাস্তায় ফুট ওভারব্রিজ ব্যবহার না করে পারাপারেই দুর্ঘটনা। ই-ভ্যালির বিরুদ্ধে গ্রাহকের 300 কোটি টাকার বেশি আত্মসাতের শঙ্কা, ব্যবস্থা নিতে চিঠি। পিকে কাণ্ডে সাবেক ডেপুটি গভর্নর SK সুর ও স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ। LSD DMTর পর এবার নতুন মাদক ম্যাজিক মাশরুম। ইউরোপ আমেরিকার শিক্ষার্থীদের হাত ধরেই আসে দেশে। সেবনে অবিরাম হ্যালোসিনেশন, আটক 2। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। বলছি আজকে আলোচনার শিরোনাম করোনা কি রাজনীতি বোঝে। করোনা মোকাবেলায় দেশের মানুষ এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এর মধ্যেই রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য আমরা শুনছি। এসব সহ অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই সৈয়দ এমরান সালে প্রিন্স, আপনার সঙ্গে যুক্ত হতে চাই। প্রিন্স ভাই, আপনাকে স্বাগত এই আলোচনাতে। আমরা বলছি যে করোনা কি রাজনীতি বোঝে। তো করোনা নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, সরকারের সমালোচনা করা হচ্ছে। সরকারের সমালোচনার মধ্যে পাল্টা জবাব সরকারি দলের তরফ থেকেও দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনার কাছে যদি জানতে, যেমন টিকার একটি সংকটের কথা আমাদের খুব ছিল, তো এই মুহূর্তে টিকা ফাইজার এবং মডার্নার টিকা প্রায় 50 লাখের মতো দেশে এসেছে। আজকে হচ্ছে জাপান থেকে আশ্বাস মিলেছে, তারা 25 লাখ টিকা দেবেন বলে আমাদেরকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই দফায় কি আমরা বলতে পারি যে টিকার যে সংকটটি ছিল সেটি কিছুটা কেটেছে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে এই শোতে উপস্থিত রয়েছেন শামীম ওসমান ভাই, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। অনলাইনে আছেন শামীম পাটোয়ারি ভাই, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি বলেছেন যে করোনার কি রাজনীতি বোঝে। তো আজকে দেখেন, আমরা যখন এই শোতে উপস্থিত তখন বাংলাদেশে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং মানুষ কিন্তু খুবই আতঙ্কিত, উৎকণ্ঠিত। একদিকে মানে লকডাউন কার্যকর করা যাচ্ছে না, অন্যদিকে লাফিয়ে লাফিয়ে করোনার সংক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, প্রতিদিনই নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে, এবং কিন্তু এখান থেকে পরিত্রাণের কিন্তু আমরা কোনো উপায় খুঁজে পাচ্ছি না। অত্যন্ত ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে আমরা এখানে, এরকম একটা সময় আমরা এখানে উপস্থিত। আসলে দেখেন, যে রাজনীতির বিষয় নয়, আমরা করোনা নিয়ে রাজনীতি করতে চাই না, কেউ চায় না। করোনা একটা মহামারী, এবং এটা সারা বিশ্বেই এটা একটা বৈশ্বিক সমস্যা হিসাবে দেখা দিয়েছে, বাংলাদেশেও এটা এসছে। রাজনৈতিক দল হিসাবে আমরা যেটা আমাদের করণীয় সেটা আমরা করব। জনগণের কল্যাণের জন্যই তো আমরা রাজনীতি করি, জনগণকে বাঁচানোর জন্যই তো আমরা রাজনীতি করি। যেই রাজনৈতিক দল করি না কেন, সবার একটাই মাত্র উদ্দেশ্য থাকে, জনগণকে বাঁচানো, তাদের কল্যাণ নিশ্চিত করা, তাদের নিরাপদ জীবনযাপনটা নিশ্চিত করা। এটা ওয়েটা ভিন্ন ভিন্ন থাকতে পারে, কিন্তু মূল লক্ষ্যটা হয়তো ওই জায়গাতেই। তো সেই অবস্থান থেকে বিএনপি প্রথম থেকে যেটা করছে, জনগণকে রক্ষার জন্য, জনগণকে বাঁচানোর জন্য আমরা সরকারকে কিন্তু সহযোগিতা করতে চেয়েছি। আমরা এর আগে বহুবার আমরা এসব টক শোতে এসে, প্রেস কনফারেন্সে সাংবাদিকদেরকে বিভিন্ন রকমের আমরা কথা বলেছি যে রাজনীতি নিয়ে, এটা নিয়ে কিন্তু আমরা রাজনীতি করছি না,
আমরা বলেছি যে এই সরকারের বিরুদ্ধে আমাদের নানা অভিযোগ আছে, সেই সব অভিযোগগুলোকে আমরা কার্পেটের নিচে রেখে এই মহামারীর সময় আমরা সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। সকলে মিলে সম্মিলিতভাবে এই মহামারীটা মোকাবেলা করতে চাই, এবং সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিংবা বামফ্রন্ট বা অন্যান্য রাজনৈতিক দল, সেগুলো সকলে মিলেই আমরা এটা করতে চাই। এই জন্য আমরা প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু সরকার কিন্তু আমাদের প্রস্তাবে রাজি হয়নি। তারা একলা চলো নীতি অবলম্বন করেছে। এমনকি সেই একলা চলো নীতি অবলম্বন করতে গিয়ে তারা এক এক সময় এক একটা সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তগুলো ছিল ভুল, সমন্বয়হীন, অবাস্তব, অপরিকল্পিত এবং সেটা অপরিণামদর্শী। আজকে সেটা প্রমাণিত হয়েছে। আজকে যে বললেন আপনি যে টিকা এসছে, এই টিকা নিয়ে যে রাজনীতিটা হলো বা টিকা নিয়ে যে মানে পরিস্থিতিটা সৃষ্টি হলো, এটার জন্য তো সরকার দায়ী। কারণ এই টিকা নিয়ে যে একটা বিশ্ব রাজনীতি শুরু হয়ে যাবে, এটা কিন্তু আমরা প্রথম দিকে বলেছি। আপনাদের মনে আছে 2020 সালের জুন জুলাই মাসের দিকে দেখবেন আমরা আমাদের দলের স্থায়ী কমিটির সভা করে আমাদের দলের পক্ষ থেকে সরকারের কাছে কিন্তু এটা একটা বলা হয়েছিল, এই যে যারা টিকা উৎপাদন করে যেসব দেশ, যেসব সংস্থা বা জোট কিংবা WHO কিংবা জাতিসংঘ, তাদের সাথে একটা সম্পর্ক রেখে, তাদের সাথে ঘনিষ্ঠ নিবিড় যোগাযোগ রেখে টিকাটা যেন আমরা পেতে পারি। এই কূটনীতির মানে টিকা কূটনীতির মধ্যে যেন আমরা না পড়ি। কিন্তু প্রিন্স ভাই, টিকা কূটনীতির মধ্যে কিন্তু সরকার তো বলে যে যখন বিশ্বের 130টি দেশ টিকা পায়নি, তার আগে আমরা টিকা আনতে সক্ষম হয়েছি। অনেক দেশ টিকা পেয়েছে। হ্যাঁ, আপনারা বলছেন 120টি দেশ টিকা পায়নি। 30টি, হ্যাঁ 130টি দেশ পায়নি, কিন্তু অনেক দেশ তো পেয়েছে। এখন আমরা কেন পাচ্ছি না? আজকে সরকারের যে ভুল সিদ্ধান্ত, আমি বলি, যখন আমাকে বলতে দেন তারপর আপনি উত্তরটা দেন। যখন আপনার এই সেরামের সাথে যখন চুক্তিটা করলো, এই একটি উৎস থেকে টিকা আনার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা ছিল সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত। এবং এই সিদ্ধান্তটা যে কতটা ভুল ছিল সেটা আজকে প্রমাণিত হয়েছে। সেই সময় যদি এই শুধু একটি উৎস নয়, এই আরো যদি বিকল্প বিভিন্ন উৎস এখান থেকে টিকা আনার জন্য যদি মানে যোগাযোগটা করা হতো, লবিং করা হতো, রাজনীতি বা কূটনীতি যদি করা হতো, তাহলে কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এবং আমরা কি দেখেছি, এই সিরাম থেকে টিকা আনার জন্য সরকারের প্রভাবশালী একটি মহলকে, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তাকে লাভবান করার জন্য, তাকে মুনাফা নেওয়ার জন্য, তাকে মুনাফা দেওয়ার জন্য, বেশি করে দেওয়ার জন্য তারা এই শুধু সেরাম থেকে টিকা এনে আত্মতুষ্টিতে ভুগছিল। যে বলছিল আত্মতৃপ্তি, তাই আমরা এনেছি, আমরা আর কোনো টিকার প্রয়োজন নেই, বাংলাদেশ আমরা টিকার নহর বইয়ে দিব। কিন্তু তখনও আমরা কিন্তু স্পষ্ট করে বলেছি এটা সরকারের ভুল সিদ্ধান্ত, সরকারের বিকল্প চিন্তা করা উচিত ছিল। এবং যে কারণে হয়েছে আজকে এই টিকা সংকটে পড়েছে। সেরাম বন্ধ করে দিল, ভারত বন্ধ করে দিল, টিকা আসলো না। আজকে যারা এই অ্যাস্ট্রাজেনেকার যে টিকা যারা ফার্স্ট ডোজ নিয়েছে, তাদের মধ্যে এখনো প্রায় 25 লক্ষ আপনার এই সেকেন্ড ডোজ নিতে পারছে 14 লক্ষের মতো। জি, আপনার সঙ্গে আবারও যুক্ত হবে প্রিন্স ভাই। তার আগে শামীম ভাইকে শুনতে। শামীম ভাই, আপনি শুনছেন যে আমাদের প্রিন্স ভাই যেটি বলছেন যে টিকার জন্য একটি উৎসে যোগাযোগ করাটাই ছিল অপরিণামদর্শী সিদ্ধান্ত। এই পরামর্শটা তারা তখন বারবার দিয়েছিলেন, কিন্তু শুধু আমরা না, বিশেষজ্ঞ মহলও দিয়েছিল, শুধু বিএনপির কথা না, বিশেষজ্ঞ মহলও দিয়েছিল। জি, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে প্রিন্স ভাই আছেন, উনি ওনার মতো করে বলেছেন। ওনার সবটা কথা সঠিক এটা আমি বলবো না, এবং সবটা কথা যে বেঠিক তাও আমি বলবো না। আর বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে প্রথমেই শোক জানাচ্ছি সেই সমস্ত পরিবারের প্রতি যে আজকেও প্রায় 200-র উপরে মানুষ এই পৃথিবী থেকে চলে গেছেন এই করোনা ভাইরাসে অ্যাটাক হয়ে। প্রতিদিনই মানুষ যাচ্ছে, মৃত্যুর হার তো বিভিন্ন রোগেই মানুষের মৃত্যু হয়, কিন্তু এই মৃত্যুটা আমরা যেন মেনে নিতে পারছি না, এবং না মানারই কথা। কারণ একটা অজানা জিনিস, কোনো মানুষ মানে মানুষের ভিতরে যে একটা আতঙ্ক এবং ভয় ভীতি কাজ করছে। যেমন একটু আগে প্রিন্স ভাই বলছিলেন যে ঘরে বসে যে আমার স্ত্রী বলছিলেন যে আসতে দিতে চাচ্ছে না। ট্রু, সেম টু মি। এটা হচ্ছে, কিন্তু আমরা তো পলিটিক্স করে যেতে হচ্ছে সব জায়গায়, এখন যাচ্ছি। যাই হোক, যারা ইন্তেকাল করেছেন এবং যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি, এবং যারা মৃত্যুবরণ করেছেন যেই ধর্মের হোক না কেন, আল্লাহ তাআলা তাদের যাতে মাফ করেন সেই কামনা করছি, এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি, ভিক্ষা চাচ্ছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অভিশাপ থেকে মুক্তি দেন। তো প্রিন্স ভাই যেই কথাটা বলেছেন, ওনার যুক্তিতে উনি বলেছেন টিকার কথা, টিকা নিয়ে। এখন দেখেন, আমি জাস্ট কয়েকদিন আগে আমার মানে ফাদার ইন ল খুব অসুস্থ ছিলেন, হঠাৎ করে আমাকে একটু যেতে হয়েছিল আমেরিকাতে।
তো আমি যে দেখলাম ওখানকার ডাক্তারদের সাথে কথা বললাম, বহু মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তো ওরা এখন মোটামুটি মাস্ক টাস্ক ছাড়াই চলছে। তো আমি একটা জাস্ট নিউ ইয়র্কের স্ট্যাটিস্টিক্সটা দিই। হ্যাঁ, নিউ ইয়র্ক যে স্টেটটা, এই স্টেটটা আমাদের চেয়ে কিছুটা ছোট, অল্প কিছুটা, 7,000 বর্গমাইলের মধ্যে ছোট। জনসংখ্যা হচ্ছে আপনার 1,94,00,000 মানুষের মতো নিউ ইয়র্কের জনসংখ্যা। অফকোর্স এটা এখানে আমরা তিনজনই স্বীকার করব যে পৃথিবীর যে কটা উন্নত দেশ আছে তার মধ্যে যদি টপ 3 উন্নত দেশ থাকে তার মধ্যে অবভিয়াসলি ইউএসএ একটা উন্নত দেশ ইন এভরি সেক্টর। মেডিকেল সায়েন্স তো অবশ্যই, সায়েন্স অ্যান্ড আদার্স অ্যান্ড সব দিক দিয়ে তারা একটা উন্নত দেশ। হ্যাঁ, এবং নিউ ইয়র্ক ইজ এ হার্ট অফ দ্য ইউএসএ। হ্যাঁ, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা হাব, বিজনেস হাব বলেন, সমস্ত কিছুর হাব। আর সেখানে ওদের জনসংখ্যা যদি 2 কোটি হয়, বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17 কোটি। বাংলাদেশটা তার থেকে মাত্র 8,000 বর্গমাইল বড়। অর্থনৈতিকভাবে আমাদের অবস্থানটা কি, তাদের অবস্থানটা কি? সেইখানে নিউ ইয়র্কে যদি মৃত্যুর হার দেখে একটা সরকারের সফলতা এবং ব্যর্থতার বিচার করি, হ্যাঁ, তাহলে দেখা যায় নিউ ইয়র্ক স্টেটেই কিন্তু মারা গেছে প্রায় জুন মাস পর্যন্ত 53,438 জন মানুষ। সেই হিসাবে বাংলাদেশে বোধহয় এখন পর্যন্ত বোধহয় টোটাল বাংলাদেশে বোধহয় 15,000-এর মতো লোকের বেশি ইন্তেকাল করেছেন, যদিও আমাদের এটা কাম্য না, আমরা 15 জনও কাম্য করি না। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে যে তারা অনেক কনসাস একটা কান্ট্রি। হ্যাঁ, তাদেরকে মেডিকেল সায়েন্স তারা বুঝে, তাদের হসপিটাল উন্নত, তাদের ডক্টর উন্নত, তাদের টিকা তারা নিজস্ব প্রডিউস করেছে, একটা না কয়েকটা প্রডিউস করেছে। তারপরেও কিন্তু মৃত্যুর হারটা হয়েছে, এবং এটাই বাস্তব এবং এটাই সত্য। এবং অন্যান্য উন্নত দেশগুলিতে কিন্তু একই অবস্থা হয়েছে। এখন যে সাবজেক্টটা হচ্ছে যেটা আমাদেরকে প্রিন্স ভাই বললেন যে টিকা আনাটা, আপনি নিজে বলেছেন যে 130টা দেশ টিকা পায় নাই, এবং টিকা নিয়ে একটা রাজনীতি হচ্ছে এবং হবে, এটা প্রিন্স ভাই বলেছেন, যেটা এটা অবভিয়াসলি সত্য কিন্তু। হ্যাঁ, এবং এটা আমি নিজেও জানি যে পৃথিবীর বেশ কিছু দেশ যেমন ফাইজারের টিকা নেয় নেই, কারণ এমন কিছু কন্ডিশন ইম্পোজ করেছে যে কন্ডিশনগুলি ওই দেশের জন্য ক্ষতিকর, যে জন্য ব্রাজিল নেয় নাই, এবং না নেওয়ার কারণে আজকে ব্রাজিলের মৃত্যুর হার সবচেয়ে উপরে চলে গেছে। ভারতে যেই ঘটনাটা ঘটেছে, ভারতে যেভাবে হঠাৎ করে ডেল্টা এটা স্প্রেড আউট করলো, যদি স্প্রেড আউট না করতো তাহলে আমরা হয়তো টিকাটা সময় মতোই পেতাম। এখন আমিও কিন্তু প্রিন্স ভাইয়ের সাথে একমত যে আমরা একটা সোর্স থেকে নিলাম কেন, আমরা কেন আরও 5টা সোর্স থেকে নিলাম না, কিংবা 10টা সোর্স থেকে নিলাম না। বাট আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন কি, আমরা কি ওই ধরনের অর্থনীতির উপরে বিল্ড আপ হয়ে আছি? কেউ তো ফ্রি টিকা দিচ্ছে না, ডলারে টিকা দিচ্ছে, টাকা অ্যাডভান্স জমা দিতে হচ্ছে। টাকা অ্যাডভান্স জমা দিয়েও তো আমরা টিকাটা পাই নাই। এমন হতো যে সরকার টিকাটা কিনেন নাই। সরকার কিন্তু টিকাটা পাওয়ার জন্য যেইটুক অর্থ দেওয়ার দরকার সেইটুক অর্থ সরকার দিয়েছেন। দেওয়ার পরেই সিরাম সেই টিকাটা দিতে পারে নাই। কেন পারে নাই? ভারতের যেভাবে মহামারী লেগে গেল হঠাৎ করে, সেটা একটা বেসিক রিজন। ওইভাবে তারা উৎপাদনও করতে পারে নাই এবং সেইভাবে তারা টিকাটা দিতে পারেনি। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি মানলাম। এখন আমি আর 10টা দেশ থেকে কিনবো, তো আমি যে কিনলে আমার তো সেই ফাইন্যান্সিয়াল সাপোর্ট রাখতে হবে। তো সরকার যখন দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখেছেন যে এদের টিকাটা আমরা পাচ্ছি না, তখনই কিন্তু সরকার বসে থাকেনি। এবং বসে থাকেনি, আপনি নিজেই বলেছেন, জাপান থেকে, রাশিয়ার থেকে, চায়নার থেকে, সব দেশের সাথে আমি পররাষ্ট্রমন্ত্রী যখন আমেরিকা গেছিলাম আমিও ছিলাম ওখানে। হ্যাঁ, তো ওইখানে কথা হয়েছে ওখান থেকে, এবং আমার কাছে ভালো লেগেছে ওখানে যে বাংলাদেশি যারা, তারাও কিন্তু উদ্যোগ নিয়েছে। হ্যাঁ, তারাও কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করছে যেতে আমাদেরকে টিকা দিবে না। প্রথমে টিকাটা দিতে চায়নি এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলি বাংলাদেশকে বলেছে যে তোমরা তো রিস্কি কান্ট্রি না। অ্যাকচুয়ালি আমাদের হার এত কম ছিল, তারা রিস্ক কান্ট্রি হিসাবে বাংলাদেশকে ধরে নেই। এই কারণে তারা সাহায্য হিসাবে যে দিবে ওটা দিতে রাজি ছিল না। সো দেন উই হ্যাভ টু বাই নাও, আমরা এখন কিনছি। এখন বিষয়টা হচ্ছে টিকা দিলেই কি আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? আই ডোন্ট থিঙ্ক সো। হ্যাঁ, বহু দেখছি ডবল ভ্যাকসিন আলা মানুষ যারা নিয়েছেন, ইভেন্চুয়ালি আমার খুব কাছের একজন লোক লন্ডনে ডবল ভ্যাকসিন নেওয়া, হ্যাঁ, তো তারপরে 1 মাস অতিবাহিত হয়েছে এবং সিভিয়ারলি অ্যাটাকড হয়েছেন। এবং আজকেও কয়েকজনের কথা শুনলাম যে ডবল ভ্যাকসিন নেওয়া আছে, অ্যাটাক হয়েছেন। হ্যাঁ, তবে ভ্যাকসিনটা নেওয়া থাকলে যেটা হয় যে রোগের যে অ্যাটাক করার ক্ষমতাটাকে প্রতিরোধ করা, রিস্কটা কম থাকে এবং প্রতিরোধের একটা বিষয় থাকে, মানুষের একটা স্যাটিসফ্যাকশন থাকে। তো আজকে সেই কারণে আমি মনে করছি যে আমাদের মতো একটা তৃতীয় বিশ্বের একটা দেশ
অলরেডি জিডিপির 4 থেকে 4.5% চলে গেছে কিন্তু আমাদের এই বিভিন্ন প্রণোদনা দেওয়ার জন্য। 17 কোটি মানুষের একটা দেশ। আপনি বলছেন কোয়ারেন্টাইন যেতে, আমি প্রিন্স ভাই আছেন, আমি আছি, আপনি আছেন, আমরা সবাই জানি, কিন্তু কোথায় কোয়ারেন্টাইনটা করবেন আপনি মানুষটাকে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হয়তো ক্ষমতা দিয়েছেন, আমাদের হয়তো 5টা ঘর আছে বাসার ভিতরে, কিন্তু 80% পিপলের গ্রাম ছাড়া, হ্যাঁ, গ্রাম ছাড়া শহরে যারা থাকে, হ্যাঁ, এই ছোট্ট একটা 2 রুমের ফ্ল্যাট, ম্যাক্সিমাম 2 রুম যাদের আছে, যাদের ধরেন 5,000 থেকে 20,000 টাকার মধ্যে ইনকাম, এই 2 রুমের ফ্ল্যাটেই কিন্তু ছেলে মেয়ে ভাই ভাপা সব মিলে 8-10 জন থাকে। কিন্তু একজনে যদি হয়, বাথরুম একটা, তা বাকি কয়জন যাবে কোথায়? তারপরে আবার ইনকাম সোর্সের জন্য বাইরে যেতে হচ্ছে। সো ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট আমাদের জন্য, ডিফিকাল্ট। এটা অযৌক্তিক কথা বলে লাভ নেই। হ্যাঁ, সেখানে যেটা আমাদের জন্য করণীয়টা কি? করণীয়টা হচ্ছে এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী যা বারবার রিকোয়েস্ট করছিলেন সবার কাছে, একবার না বহুবার রিকোয়েস্ট করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, আপনাদের টেলিভিশন বলেছেন, টেলিফোন ধরলেই মানুষ এই ভয়েস টোনটা পাচ্ছে, বিএনপির থেকেও বলেছেন, আমাদের থেকে বলছে, সবাই আমরা বলছি যে মাস্কটা পরেন, হাতটাকে ধোয়া রাখেন, স্যানিটাইজ করেন, একটু দূরত্ব বজায় রাখেন, প্রয়োজন ছাড়া গায়ে গা লাগিয়েন না, 3 ফিট 4 ফিট 6 ফিট স্বাস্থ্যবিধি মেনে চলে। এইটুক যদি করতে পারতো তাহলে আমার মনে হয় যে আমরা এটা থেকে উত্তরণ করতে পারি। এবং আমার কাছে এখন এটা বললে হয়তো মানুষ আমাকে আবার অন্যভাবে ট্রিট করতে পারে। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার কাছে মনে হচ্ছে কি, সারা বিশ্বে যখন প্রতিটা কোনায় কোনায় এটা ছড়িয়ে গেছে না, যদি কোরআনকে পর্যালোচনা করি, আমি মুসলমান ধর্ম যেহেতু করি, আমি ইসলামকে পর্যালোচনা করি, আমার মনে হয় এটা আল্লাহর তরফ থেকে একটা দুনিয়াতে একটা গজব এসছে দেখার জন্য। হ্যাঁ, এর মধ্যেও কিন্তু আমরা সঠিক লাইনে আসছি না। সো আমার মনে হয় যেই ধর্ম করি আমরা কেন, আমাদের এই সময়টা মাপ চাওয়া উচিত। এবং বিশেষ করে আমি মনে করি এই সময়টা, ওকে আমি বেরোতে পারছি না, তো ওকে ফাইন, এই সময়টা আমি একটা কাজ করি না, এই সময়টা আমি একটু আল্লাহ খোদা করি এক জায়গায় বসে, হ্যাঁ, কিংবা যেই ধর্মে, হিন্দু ধর্মে হলে হিন্দু ধর্ম করি। সো আমার ধারণা যে 7 থেকে 8টা দিন যদি মানুষ কনসাস হয়, 7 to 8 days, যদি 10টা আমি যে ঠিক আছে ওকে 10টা দিন আমি বের হব না, 10টা দিন আমি নিজেকে একটু সংবরণ করে রাখি, আমার মনে হয় ইনশাল্লাহ উই ক্যান ওভারকাম আল্লাহর রহমতে। ধন্যবাদ শামীম ভাই, আপনার সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন মিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। জনাব শামীম হায়দার পাটোয়ারি এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনাতে। আমরা বলছিলাম যে করোনা কি রাজনীতি বোঝে, কিন্তু আলোচনাটা যে জায়গা থেকে শুরু করেছিলাম শামীম ভাই, যে এর আগে আমার যতদূর মনে আছে আমাদের এই অনুষ্ঠানটিতে আপনি সবশেষ যখন এসেছিলেন তখন আমরা টিকার সংকট নিয়ে মোটামুটি কথা বলেছিলাম। আপনিও বলছিলেন যে সবগুলো ডিম এক ঝুড়িতে রেখে আমরা একটু ঝুঁকি নিয়ে ফেলেছিলাম। তো এখন যখন বিভিন্ন সোর্স থেকে আমাদের টিকাগুলো এসেছে, আমরা কি বলতে পারি শামীম ভাই যে টিকার সংকট কিছুটা কেটেছে? আমাদের কিছুটা কেটেছে, তবে কোনো অবস্থাতেই আশঙ্কা খুব বেশি কমছে না। কেন কমছে না? বিকজ আমাদের এখন ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটা 1 জন থেকে 400 লোক পর্যন্ত এফেক্ট হতে পারে, যেখানে অক্সিজেন হসপিটালাইজেশনের রেট অনেক বেশি এবং আমাদের হসপিটাল প্রিপেয়ার্ড না, যেখানে ডেথ বেশি, এফেক্ট রেট বেশি। খুব সম্ভবত একটু আগে পর্যন্ত দেখলাম আজকে বাংলাদেশে 200+ লোক মারা গেছে এবং এফেক্ট রেট টেস্টের প্রায় 30%, যেখানে প্যান্ডেমিক হলো 5%, সেখানে 30%, কোনো কোনো জায়গায় 87%, কোনো কোনো জায়গায় 90%। হয়তো বা কোনো কোনো জেলা, কোনো কোনো উপজেলা প্রায় সবারই মোরাললেস কোভিড হয়ে গেছে বা হচ্ছে। নিউ ইয়র্ক সাথে শামীম ভাই তুলনা করেছে, আসলে বাংলাদেশ তো একটা কনজাস্টেড দেশ, বাংলাদেশ 16 কোটি 18 কোটি লোকের দেশ, ছোট্ট একটা। আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা পৃথিবীর আসলে কোনো দেশের সাথে কম্পেয়ার করা যাবে না, অস্বীকার করা যাবে না। কিছুদিনের আগ পর্যন্ত আমাদের কোভিড সিচুয়েশন ওয়েস্টার্ন কান্ট্রি, স্পেন, ইটালি, আমেরিকা, ইউএসএ, এদের থেকে ভালো ছিল, কোনো সন্দেহ নেই। সেটা গভর্নমেন্টের সাফল্য হোক, দৈব দুর্বিপাক হোক, হার্ড ইমিউনিটি হোক, আল্লাহর আশীর্বাদ হোক, অথবা আবহাওয়া হোক, বাট হয়েছে। আজকের সিচুয়েশনটা কি? আজকে এই মুহূর্তে নিউ ইয়র্কে কত লোক মারা গেছে? আজকে নিউ ইয়র্কে মারা গেছে গড়ে মাত্র 3 থেকে 5 জন লোক গত 5-7 দিনে, আমি যদি ভুল না বলে থাকি। এবং নিউ ইয়র্কে এফেক্ট হয়েছে গত 2-4-5 দিনে গড়ে 200 থেকে 300 লোক। নিউ ইয়র্কের জনসংখ্যা আমাদের প্রায় 15 থেকে 20 গুণ। তাহলে আমরা যদি নিউ ইয়র্কের এফেক্টের সাথে আমাদের 15 গুণ করি, তাহলে নিউ ইয়র্কে আজকে গড়ে মারা যাওয়ার কথা ছিল আমাদের সমান হিসাব করলে 50 জন, কিন্তু আমাদের মারা গেছে কিন্তু 200। নিউ ইয়র্কের স্ট্যাটিস্টিককে আমরা যদি আজকে এফেক্ট ধরি, তাহলে আমাদের এফেক্ট হওয়ার কথা 5 থেকে 6,000, আমাদের এফেক্ট হয়ে গেছে 12 থেকে 14,000 বা 11,000। অর্থাৎ আমরা নিউ ইয়র্কের থেকে ডাবল ট্রিপলে চলে গেছি, মৃত্যু হার 4 গুণে চলে গেছে। কেন? একটাই কারণ, তারা 60 থেকে 80 ভাগ ভ্যাকসিনেশন করে ফেলেছে, আর আমরা মাত্র 3% ভ্যাকসিনেশন করেছি। যে ভ্যাকসিনগুলো আমাদের এখানে এসেছে, আমি বলবো এটা সাফল্য। আমরা ভয় পাচ্ছিলাম দরজা বন্ধই হয়ে গেছে কিনা, না দরজা খুলছে, হুইচ ইজ গুড। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।
যে 20 লাখ 25 লাখ ভ্যাকসিন বা 50 লাখ এসেছে, এটা শেষ করতেও কিন্তু 2 মাস লেগে যাবে। 2 মাস পরে আবার 50 লাখ আসবে বা 20 লাখ আসবে, তারপরে আবার আসবে। ইন দ্য মিন টাইম আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি সায়েন্টিফিক লোক না, যদি আমরা 5 কোটি 3 কোটি লোককে 6 মাস আগে ভ্যাকসিনেট করতে পারতাম, আজকে যে 200 লোক মারা গেছে, অন্তত 100 লোকের জীবন বাঁচত, কোনো সন্দেহ নেই। ভ্যাকসিন কাজ করে না বা করে না এটা অনেক সন্দেহ আছে, কিন্তু যারা ভ্যাকসিন নিয়েছে তারা কেউ ডাবল ডোজ নেওয়ার পরে আমার জানা মতে কোভিডে এখন পর্যন্ত বাংলাদেশে মারা যায়নি একজনও। হসপিটালাইজেশন রেট কোভিড হওয়ার পরেও মাত্র 1%। ভ্যাকসিন 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 এটার বিকল্প কখনোই ছিল না, এটার বিকল্প কোনোদিনও হয়নি, এবং এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সারা পৃথিবী এই মডেলটাই ফলো করেছে যে ভ্যাকসিন ভ্যাকসিন ভ্যাকসিন। যেমন আমেরিকা, তারা কিন্তু লকডাউন করতে পারেনি, তারা খুলে দিয়েছে, দোকানপাট চলছে, কিন্তু তারা ভ্যাকসিন দিয়েছে, জোর করে দিয়েছে, বাসা বাসা কি দিয়েছে। দুবাইতে আপনি গাড়ি করলে মানুষ ঘুরেছে, রাস্তায় দাঁড়িয়েছে, কার কার ভ্যাকসিন নিয়েছে, যারা দেয়নি এক্ষুনি ভ্যাকসিন দেন। এইভাবে ফোর্স করে ভ্যাকসিন মানুষের কাছে চলে গেছে এবং তারা কিন্তু আজকে একটা কমফোর্ট জোনে চলে গেছে। হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট বাংলাদেশ পড়ে যাবে যদি ওয়ার্ল্ডের অনেক অংশ খোলা থাকে আর বাংলাদেশ বন্ধ হয়ে যায়, যেটা হচ্ছে। বাংলাদেশ থেকে ফ্লাইট বন্ধ হয়ে যাবে, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া কমে যাবে, বাংলাদেশ থেকে এক্সপোর্ট ইম্পোর্ট কমে যাবে, বাংলাদেশ একটা আইসোলেশনের দিকে চলে যাবে। বিকজ একটাই কারণ, আমরা 80 ভাগ 70 ভাগ 50 ভাগ 20 ভাগ ভ্যাকসিন করতে পারি নাই। এখন অবশ্যই এটা মাননীয় প্রধানমন্ত্রী অসাধারণ একটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, যে উনি খুব দ্রুত কম টাকায় ভ্যাকসিন পেয়ে অনেকগুলো টাকা দিয়েছিলেন। টাকা দিতে আমাদের কোনো আপত্তি নেই, আমি সংসদ বলি যত টাকা লাগে নেন, কিন্তু ভ্যাকসিনের ব্যবস্থা করেন। $5-6 মধ্যে কম টাকায় আমরা ভ্যাকসিন পেয়েছিলাম 3 কোটি। ফাইন, আপনি আরেক জায়গা থেকে আবার 1 কোটি নিয়ে নেন, আরেক জায়গা থেকে আরো 1 কোটি নেন। টাকার সমস্যা, স্বাস্থ্য মন্ত্রণালয় তো এবার টাকা ফেরত দিল, ওই টাকাটা তো ভ্যাকসিনে নিতে পারতেন অনায়াসে। টাকার সমস্যা হলে প্রয়োজন রিজার্ভ থেকে টাকা নেন, প্রয়োজনে ভ্যাকসিন কিনে এনে মানুষের কাছে বিক্রি করেন, কেউ কিনবে কেউ ফ্রি পাবে, যার আর্থিক অবস্থা যেরকম সেরকম করবে। বাট আপনি যখন ভ্যাকসিন মাত্র 3% লোককে দিলেন, 97% লোককে আপনি ডেল্টার মুখোমুখি করে দিলেন, এবং ডেল্টার পরে এটা আরো কি ভেরিয়েন্ট আসবে আমরা জানি না, যে কারণে ডেথ বাড়ছে সারা পৃথিবীতে। যখন এটা কন্ট্রোলের দিকে আসছে, খুব দুঃখজনক, তখন বাংলাদেশে এটা কন্ট্রোলের বাইরে যাওয়ার একটা ঝুঁকি আছে। আর ভ্যাকসিন জিনিসটাও এরকম যে আপনি এনেই 1 মাস 2 মাসে দিতে পারবেন না, এটা সময় লাগবে। এটা আপনাকে রেজিস্ট্রেশন প্রসেস বা আমাদের যে মানুষের কাছে গিয়ে দেয়া, আমাদের এখন যেটাই ভ্যাকসিন আসতেছে দ্রুত মানুষের কাছে দিয়ে শেষ করে ফেলতে হবে। যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে এটা খুবই উন্নত, কিন্তু আমি মনে করি এই ক্রাইসিস টাইমে এটা কাজ করবে না। এই ক্রাইসিস টাইমে আপনাকে দ্রুত দিতে হবে, নাহলে মানুষ প্যানিকড হয়ে যাবে। আজকে 1 লাখ রেজিস্ট্রেশন করেছে, ফাইন, বাট আপনার যারা ভালনারেবল গ্রুপ তাদেরকে আপনার আগে দিয়ে দিতে হবে। এটা না হলে আমার মনে হয় 200-র উপরে ডেথ, আজকে 11,000 12,000, এবং সমস্যাটা হচ্ছে যে আমাদের গত বছর যখন 500 বা 700 মারা যাচ্ছে এফেক্ট ছিল, তখনও যে পরিমাণ লকডাউন ছিল, এখন 11,000 12,000 এফেক্ট হলেও কিন্তু ওই পরিমাণ লকডাউন করাও কিন্তু কঠিন হয়ে যাবে। সামনে কোরবানি ঈদ, এবং সামনে কোরবানি ঈদের হাট থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আপনি কিভাবে মানুষকে 6 থেকে 7 কোটি দরিদ্র অতি দরিদ্র লোকের দেশ বাংলাদেশ, আপনি কিভাবে এখানে স্ট্রিক্ট লকডাউন করবেন? স্ট্রিক্ট লকডাউন করলে আপনার এই যে, আমি শেষ করে দিচ্ছি, এই 8 কোটি লোককে ডেইলি 100 টাকা করে দিতে হবে মিনিমাম। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ শামীম ভাই, সুন্দর উত্তর। প্রিন্স ভাই, এর আগে যে আলোচনাটা শামীম ভাই করেছেন, আপনিও তুলেছিলেন যে আমরা কেন অন্য সোর্সে যাইনি, কিন্তু সরকারি তরফে যে বিষয়টি বলে, আমরা যখন সেরামের সঙ্গে চুক্তি করলাম সে কোভিশিল্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য, তখন যে 3টি টিকা চলছিল, রাশিয়ার স্পুটনিক ভি, সেটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দেশে অনুমোদন দেয়, ওয়ার্ল্ডে অনুমোদন দেয়নি, রাশিয়া তাদের মধ্যে প্রয়োগ করছিল। হ্যাঁ, চায়নার সিনোফার্মেরটা তখন সারা বিশ্বের অনুমোদন পায়নি। আর হচ্ছে জনসনের টিকাটা যেটি ছিল সেটি হচ্ছে ইউরোপের অভিজাত দেশগুলো তারাই নিজেদের মধ্যে রেখেছিল, বাইরে কোথাও দেয়নি। তখন সোর্স শুধুমাত্র এই সেরামই ছিল, আমাদেরকে সেখানে যেতে হয়েছে। এরপরে অন্যান্য সোর্স যখন খুললো, সরকার চেষ্টা করে যাচ্ছে, কারো কাছ থেকে কেনা যাচ্ছিল না, শেষ পর্যন্ত উপহারের টিকা এবং আমাদের টাকা দিয়ে কেনা টিকা সেগুলো আস্তে আস্তে দেশে আসছে। না, জনসনের টিকাটাও কিন্তু ইউরোপে বন্ধ করেছে। আচ্ছা, আমি একটু বলি, আমরা কিন্তু বলি নাই যে আমরা কি বলেছি, আমরা বলেছি শুধুমাত্র একটি উৎসের উপর নির্ভর করা ঠিক হয়নি, শুধুমাত্র সেরামের উপর নির্ভর করা ঠিক হয়নি। আমরা বলি নাই যে সেরাম থেকে আনা যাবে না, সেরামের পাশাপাশি কথা আমি বললাম, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে তারা এখানে ট্রায়ালটা যদি করতে দেওয়া হয় বাংলাদেশে, তারা এখানে ট্রায়াল করবে, এবং ট্রায়াল করতে দিলে আমরা অনেক সহনীয় মূল্যে, অনেক সহনীয় শর্তে চায়নার টিকাটা পাবো। তখন যদি চায়নাকে সেই শর্ত, সেই ট্রায়াল দেওয়ার সুযোগ করে দেওয়া হতো, তাহলে
আপনার যখন সেরাম বন্ধ করে দিল, সাথে সাথে চায়নারটা কিন্তু চলে আসতো। আপনার সেরাম বন্ধ করার পরে আপনি চায়নার সাথে যোগাযোগ করলেন, কিন্তু তখন যদি এটা করা হতো তাহলে চায়না আপনার আগে ওই যে চায়নার বললো যে বাংলাদেশ 26তম না 27তম দেশ হিসাবে নিবন্ধিত হলো চায়নার যে সিনোফার্মের সাথে। সিনোফার্মের সাথে। তো তখন এইটা আমরা আরো আগে যেতে পারতাম, তখন 8টা বা 9টা দেশ হয়তো তখন ছিল। তো তখন এইটাই হলো সরকারের ভুল সিদ্ধান্ত, এবং যেটা আমরা মনে করছি এবং বিভিন্ন গণমাধ্যমে এসছে যে সেরামের সাথে যে চুক্তিটা ছিল সেই চুক্তিতে নাকি গোপনভাবে সেটা বলা ছিল যে এই সেরাম ছাড়া অন্য কোনো জায়গা থেকে আর কেনা যাবে না, সেই জন্য সরকার নাকি কেনে নাই বা মানে চেষ্টাও করেনি। আজকে দেখেন সেরামের সাথে চুক্তি করাটা যে কত, শুধুমাত্র সেরামের সাথে চুক্তি করাটা যে কত বড় ভুল ছিল স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, এবং সেই বেক্সিমকোর যিনি মালিক কর্ণধার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তার নাম উল্লেখ করে বলেছেন যে তাদের কারণে বাংলাদেশ আজকে বিপাকে পড়েছে, জনগণের জীবন আজকে বিপন্ন হচ্ছে। এটা তো বাস্তবতা। আজকে দেখেন যেই বলা হচ্ছে যে আসছে টিকা আসছে, এই সাহায্যের টিকা দিয়ে কিংবা আপনার যে অল্প সংখ্যক টিকা আসছে সেই টিকা দিয়ে 17 কোটি মানুষকে এই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা, এটা কল্পনাপ্রসূত ব্যাপার। এখনো কিন্তু আপনার কাছে এসে পৌঁছায় নাই, আপনি আসছে, দিচ্ছে, পাচ্ছি, আশ্বাস দিচ্ছে। তো এই কথাগুলো তো আমরা সেরামের সময় শুনেছি, কিন্তু সেই কথা তো মানুষ আস্থা রাখতে পারছে না। এই জন্য মানুষ আজকে উৎকণ্ঠিত, আতঙ্কিত। আমরা বলছি সরকারের কাছে, বলছি যে এই যে সরকার আপনার কি বলে সিনোভ্যাক্স থেকে যে আপনার টিকাটা কিনলো টাকা দিয়ে তো কিনেছে, টাকা ছাড়া তো সেটা আসছে না। তো সেইটা কেন সেই সময় করা হলো? কিন্তু একটু আপনার সময় আপনি বলেন না, আমি আপনাকে একটা প্রশ্ন করি আর কি। হ্যাঁ, মানে যেহেতু পাবলিক যাতে কনফিউজ না হয়, মানে আপনার মতামতটাকে আমি নিতে চাচ্ছি। ফলো তো করবো আমরা হুকে, তাই না? জি, হুকে ফলো, ঠিক আছে। যেমন টোটাল ইউরোপ কিন্তু রাশিয়াও কিন্তু আমাদেরকে প্রস্তাব দিয়েছিল। আমি নিজেও আপনার সাথে একমত যে আমাদের রাশিয়া প্রস্তাব দিয়েছিল, চায়না প্রস্তাব দিয়েছিল, আমাদের সেই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করা দরকার ছিল, তাহলে আমাদের এই সমস্যাটা হতো না। রাশিয়ার থেকেও প্রস্তাব প্রথম দিকে ছিল। আচ্ছা, এখন টোটাল ইউরোপ, আমেরিকা এবং মানে সায়েন্সের দিক দিয়ে উন্নত দেশগুলি, চায়না অবশ্যই উন্নত, রাশিয়া অবশ্যই উন্নত, অবভিয়াসলি উন্নত, এবং অন্যান্য দেশের কোনো দেশের চেয়ে কম উন্নত না। তারা কিন্তু ওদের দেশের সব টিকা তাদের দেশের লোকেরাই নিয়েছে, এবং এখানেও যারা চায়না এবং রাশিয়ান ওরা কিন্তু অন্য দেশের টিকা নেয় নাই, আমাদেরটাও নেয় নাই, ওদের টিকাই নিয়েছে। কিন্তু WHO যতক্ষণ পর্যন্ত ওইটাকে সার্টিফাইড না করছে না, ঠিক আছে, যে আমাদের আগে আমি আমার কথা শেষ করি। হ্যাঁ, বলেন আপনি। সার্টিফাইড না করলে তখন যদি ওই টিকা নিয়ে আসা হতো, আপনি আনতে পারতেন না তো, টিকা তো আপনি আনতে পারতেন না, চায়নারটাই। আমি যেটা বলছিলাম, আমাদের আগে যে 25টা দেশ চায়নার সাথে চুক্তি করলো, তারা কি WHO ইয়েকে ফলো করে নাই? আমি তো বলছি না যে আপনি টিকা নিয়ে আসবেন, তাদের সাথে MOU তো সিগনেচার করবেন। প্রিন্স ভাই, আপনার কথাটা বুঝতে পেরেছি, আপনি যেটা বলছেন, কিন্তু এর আগে শুরুতে যে কথা আপনি বলছিলেন যে টিকা নিয়ে সারা পৃথিবীব্যাপী একটি রাজনীতি হবে, এরকম কথা ছিল। হ্যাঁ, কূটনীতি হবে, রাজনীতি হবে, দুটোই হবে। তো সেই জায়গাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের আগেই তারা চায়নার সঙ্গে চুক্তি করে রেখেছে 25-26 দেশ যদি অনুমোদন পায় তাহলে আমরা নিব, ব্যাপারটা এরকমই ছিল। কিন্তু সেই রাজনীতি বা কূটনীতি, না রাজনীতি বা কূটনীতি সেটাই বলি। তো আমি বাংলাদেশ তো আমরা চেষ্টা করেছি যে কোনটা আমি আগে পাবো। এখন কবে চায়নারটা পারমিট করবে ততদিন অপেক্ষা করব, তার আগে এখান থেকে আমি আগে সেরাম থেকে নিয়ে নেই। না, আমি তো মানা করি নাই ভাই, সেরাম থেকে নেন ভালো কথা, কিন্তু একই সাথে চায়নার সাথে, রাশিয়ার সাথে বা অন্যান্য যে উৎসগুলি আছে সেটার সাথে যোগাযোগ করেন, তাদের সাথে চুক্তি করেন। সেটাই আমাদের আগে চায়না ভিতরে কিছু আছে কিনা। না, আমি বলি আমাদের আগে চায়না তো আরো 10টা-12টা দেশকে দিয়ে দিয়েছে না, সেখানে তো স্মুথলি যাচ্ছে। তো আমরা যদি সেই সময় করতাম ফেব্রুয়ারি মাসে, শুধু আমরা যদি অনুমোদন দিতাম বাংলাদেশের ট্রায়ালের ব্যাপারে, এবং সেখানে যদি আমরা MOU সাইন করতাম, তাহলে আমরা পেতাম। এই তো বিষয়টা আরো আপনার 4-5 মাস আগে পেতাম। কিন্তু ওই যে কূটনীতি আর রাজনীতির কথা বলছেন, এখন আমি সেরামের সঙ্গে থাকবো, চায়নার সঙ্গে থাকবো, এটা কেউ কারোর ইন্টারেস্টে আঘাত করেছে কিনা? না, অবশ্যই করতে পারে। সেই জায়গাটা বাংলাদেশ পড়ে গেছে কিনা? বাংলাদেশ এই কূটনীতিতে, টিকা কূটনীতিতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেই আজকে কিন্তু ওই যে ইন্ডিয়ার পরে চায়নার সাথে তারা চুক্তি করতে পারেনি। আজকে বলা হচ্ছিল প্রধানমন্ত্রী নাকি খুব এমন কৌশলে কূটনীতি পরিচালনা করছেন, 2 হাতে 2 বলকে রেখেছেন, কিন্তু 2 হাতে 2 বলকে কিন্তু আজকে রাখতে পারেনি। যদি রাখতেন তাহলে কিন্তু চায়নার সাথে সেটা করতো। আমি ওই বিষয়ে আজকে আলোচনা করতে চাই না, কিন্তু চায়নাটা শেষ পর্যন্ত এসেছে। আমি একটু শেষ করি। আজকে দেখেন যে
WHO কি বলছে যে টিকা টিকা এবং টিকা, রাইট, টিকার গণহারে টিকা দেওয়া ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করার কোনো সম্ভাবনা নাই, সুযোগ নাই। টিকাও দিতে হবে এবং একই সাথে আপনি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। আজকে সেই টিকাই দিতে তো আমরা ব্যর্থ হচ্ছি। আপনি যে এইটা ব্যর্থতার কারণে যে লকডাউন বলেন, শাটডাউন বলেন, আপনার কঠোর পরিস্থিতি, কঠোর বিধিনিষেধ করেন, কোনো লাভ হবে না। এই লকডাউনে আজকে কি লকডাউন হচ্ছে? জি, আপনি এই কথাটাগুলো আমাদের শামীম ভাই বলছিলেন। আমি একটু আমারটা কি শেষ? না, আমি এক লাইন শেষ করি। জি, বলুন। আজকে এই যে লকডাউন দিলেন, সবচেয়ে যে লকডাউনে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের, নিম্ন আয়ের মানুষের, তাদের জন্য আপনি কি করেছেন? কোনো অর্থ সাহায্য কিংবা খাদ্য সাহায্যের ব্যবস্থা করেছেন? এই খাদ্যের অভাবে আপনার মুন্সিগঞ্জে পরশুদিন একজন আত্মহত্যা করেছে, আজকে একজন আশুলিয়াতে আত্মহত্যা করেছে। তার একজন দোকান কর্মচারী, তার ঋণের টাকা সে দিতে পারতেছে না, তার দোকান বন্ধ হয়ে গেছে, বেচা বিক্রি নাই, আত্মহত্যা করেছে। মানুষ তো মৃত্যুর কোলে ঢলে পড়ছে, অক্সিজেনের অভাব, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আমি আপনার কাছে সময় পেলে আবার একটু অবশ্যই সরকারকে দিতে হবে। শুনছিলেন আমাদের দেশে শামীম হায়দার পাটোয়ারি এমপিও একই কথাই বলছেন যে যখন আমরা সারা পৃথিবী মোটামুটি খোলার দিকে যাচ্ছে, আমরা লকডাউনের মধ্যে থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব কিনা সারা পৃথিবী থেকে, অর্থাৎ ইকোনমিক্যালি আমরা পিছিয়ে পড়বো কিনা। জি দেখেন, অবভিয়াসলি আমরা তো একটা রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তাটা তো সহজ রাস্তা না। কিন্তু প্রিন্স ভাই যে কথাটা বলছেন, আমি মানে হয়তো প্রিন্স ভাইকে আমি বোঝাতে সক্ষম হচ্ছি না কিংবা উনি বুঝতে পারছেন না, যেটা WHO যতক্ষণ পর্যন্ত এটাও হয়তো ইটস এ ওয়ার্ল্ড পলিটিক্স, হ্যাঁ, যে চায়না এবং রাশিয়াকে তারা অথরাইজ দিচ্ছে না, এখন পর্যন্ত ইউরোপে দেয় নাই কিন্তু, ঠিক আছে। দ্যাটস ওয়াই একটা সরকার আমরা তো সায়েন্সে ওই জায়গা নাই। এখন আমি যে তার কাছ থেকে বলবো ওকে এমইউ করবো, আমি যে তাদের সাথে করবো, তো এমইউ করলে আজকে হয়তো আমাদের জন্য পজিটিভ হতো, এটাই হলো প্রিন্স ভাইয়ের কথা। অবশ্যই, হ্যাঁ। এখন আমি ওর সাথে এমইউ করতে যেয়ে দেখা যাবে যে আমি ওর সাথে এমইউ করবো দেখে ওরটা পাবো না, আরেকজন এটা পাবো না, সেখানেও কিন্তু পলিটিক্স আছে। হ্যাঁ, সেই কথাটা আমি বলছি। তাহলে কি সেরামের সাথে যে চুক্তি ছিল, সেই চুক্তিতে কি লেখা ছিল যে সেরাম থেকে নেওয়ার সময় অন্য কোনো দেশ থেকে বা অন্য কোনো উৎস থেকে পাওয়া যাবে না, এটা আনা যাবে না? আমি একটু বলি, এটা প্রশ্ন, এটার উত্তরটা দেন। না, এটার সাথে কি লেখা ছিল সেটা আমি জানি না, ঠিক আছে, যেটা জানি না সেটা নিয়ে কথা বলে লাভ নাকি। হ্যাঁ, এখন আপনি ধরেন ফাইজার আনবেন, ফাইজার আনার মতো, ফাইজার এনে রাখবেন কোথায়? ফাইজার এনে তো রাখার মতো পরিস্থিতি নাই, -70°C। অবশ্যই, কিন্তু ঢাকাতে বা রাজশাহীতে, চিটাগাংয়ে তো আপনি রাখতে পারতেন, শহর অঞ্চলগুলিতে তো আপনি দিতে পারতেন সেটা দিয়ে। না, আপনি কোথাও পারতেন না। ফাইজারকে আমি ফাইজারের প্রিজার্ভেশন -70, ফাইজারকে যদি আপনি শতগুলি লোকের জন্য আনতে যান, আপনার পদ্মা সেতুর মতো দুটা সেতু দিয়ে যে 1 বছরের মধ্যে আপনাকে গোডাউন করতে হবে, ঠিক আছে, হ্যাঁ, শেষ পর্যন্ত আনলাম ওইটা এনে কিভাবে এইটুকু একটা অল্প পরিমাণ আনা আর একটা কোটি কোটি পরিমাণ আনা, দুটো ডিফারেন্স আছে। আর আরেকটা জিনিস বলেছেন, যেটা প্রিন্স ভাই একটা জাতীয় নেতা, হ্যাঁ, উনি যেটা বলেছেন যে অর্ধেক এখনো 14 লাখ 15 লাখ মানুষ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছে, এখন ইটস নাথিং টু ওয়ারি। জার্মানের চ্যান্সেলর যে, হ্যাঁ, উনি নিজেও কিন্তু একটা টিকা নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার, আরেকটা নিয়েছেন মডার্না। কিন্তু বিশেষজ্ঞরা তো এখনো বিশেষজ্ঞরা বলেছেন যে দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়ার পর আপনি কেন 14 লাখকে তাহলে আপনার যে এটা শুরু হবে বলছে, যে গণটিকা প্রয়োগ যে শুরু হবে, এখন বলছেন দুই ধরনের টিকা নিলে আরো বেশি প্রয়োগযোগ্য। এটা কিন্তু ওয়ার্ল্ড এখন বিশেষজ্ঞরা এটা বলছেন যে যদি আপনি কেন দিচ্ছেন না, এই যে এখন যেটা সিনোভ্যাক্স আসতেছে, তার সিনোভ্যাক্সটা কেন আপনার ওই যে 14 লক্ষকে দিতে পারছেন না? আপনি 14 লক্ষকে অ্যাস্ট্রাজেনেকার জন্য আপনি অপেক্ষা করতে বলছেন। এটা বলছিলাম না, বলছে পাবে থেকে রেজিস্ট্রেশন শুরু। হ্যাঁ, এখন যে বিষয়টা হচ্ছে যে আপনার 3 কোটি টিকা কিন্তু একটা টাকা লাগে, ঠিক আছে। আপনি বলতে পারেন হ্যাঁ ওনাকে দিয়ে কিনেছেন, আপনি নাম বলছেন ভ্যাকসিন কোট্যাক্সিন হোয়াটএভার, বাট আমি তো 3 কোটি টাকা কিনেছি, 130টা দেশ কিনতে পারেনি। আমি টিকা তো আসে নাই, আপনার আসে নাই, দ্যাটস ভুল সিদ্ধান্ত ছিল। এটা না, ভুল সিদ্ধান্ত ছিল না। এখন হতে পারতো দেখা যাবে চায়না থেকে আপনি কিনে চায়না থেকে আসতো না, রাশিয়া থেকে কিনতে রাশিয়া থেকে আসতো না, ওখানে যদি একটা ক্রাইসিস সৃষ্টি হতো আসতো, তখন বলতেন ওইটাও ভুল হয়েছে। এখন আপনি বলতে পারেন হ্যাঁ, আপনি একটা কাজ করতেন, আপনি চায়নাতেও কিনে রাখতেন, রাশিয়া থেকে কিনে রাখতেন, আপনি আমেরিকার থেকে কিনে রাখতেন, ব্রিটেন থেকে কিনে রাখতেন, ওই অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের নাই। বাট আমি আপনাকে একটু কনফার্ম করতে চাই আপনার মানে এই সময় টিভির মাধ্যমে জনগণকে, যে ভরসা রাখেন ইনশাল্লাহ জাতির পিতার কন্যা শেখ হাসিনা আগামী 1 মাস 1.5 মাসের মধ্যেই বাংলাদেশের মানুষের জন্য
10 কোটির মতো টিকা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে এই বছরই। 10 কোটি মানুষ টিকা পাবে বাংলাদেশে। এই আশ্বাস তো আমরা প্রথমেও শুনেছি। আপনারা যখন প্রথমেও শুনেছি, প্রথমে যখন টিকার কথা বলেছেন হ্যাঁ। আপনারা বলছেন টিকা আসবেই না না বাংলাদেশে। না, আমরা তো গত পরে জুন মাস আপনারা থেকে গত বছর জুন মাস থেকে বলে আসছি আমরা এই লুকায় কথাটা। লুকায় যে টিকা নিয়েছেন না, আপনারা। কোনো লুকায় নেই। ধন্যবাদ। আমরা টিকা দিতে কাউকে মানা করি শামীম এমপি আমাদের শামীম ওসমান ভাই বলছেন আপনার মুখে এই কথা ওনার মানে না। আশাবাদ এই না, বছরের আপনার মধ্যে আপনার মুখে 10 কথা কোটি মানে না। মানুষ টিকার আওতায় আসবেন। আসবেন, নিশ্চিত থাকবেন। শামীম পাটোয়ারি ভাই, জি আসলে ভালো। ধন্যবাদ। অবশ্যই যদি আসে, আপনার মুখে ফুল আমরা চন্দন করুন। সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর এবং আমাদের প্রিয় শামীম ওসমান ভাইকে সাধুবাদ জানাবো, অভিনন্দন জানাবো যদি এই অসম্ভব কাজটাকে তারা সম্ভব করতে পারেন। এটা অসম্ভব এই জন্য বলছি যে টিকা আনা সম্ভব, টিকা দিতেও সময় লাগবে। আপনি that's 2 what ডোজ I দিতে কিন্তু একটা 4 মাসের ফেজ লাগবে, বাট স্টিল যদি আমি বলবো আমার তরফ থেকে, যদি ডিসেম্বর 2021-এর মধ্যে এদেশে 10 কোটি টিকা আসে, আমি সবাইকে সালাম দিব, কারণ এটা আমাদের দেশকে সেভ করবে ইনশাল্লাহ। নাও বাই ডিসেম্বর 2020 10 বিলিয়ন ডোজ প্রিপেয়ার করা হয়েছে বিভিন্ন কান্ট্রিতে, এবং হাফ অফ দ্য টিকা অ্যাডভান্স পারচেস করেছে হাই ইনকাম কান্ট্রিগুলো। অর্থাৎ টিকা যখন শুরু হচ্ছে তখন একটা কম্পিটিশন হয়েছে, টিকা কেনার কম্পিটিশন। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ওদের দেশের থেকে বেশি টিকা বুকিং দিয়ে রেখেছে। এখন যেগুলো আমাদের কোম্পানিগুলো, ফাইজার বলেন, জনসন বলেন বা অন্য যেগুলো আছে, তাদের টিকা অলরেডি প্রি বুকড আছে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। সেই প্রি বুকিং গুলো শেষ না করে তারা বাংলাদেশের বুকিং নিতে পারবে না। সেখানে আমাদের অবশ্যই অ্যাস্ট্রাজেনেকা ছাড়া কোনো গতি ছিল না, আমি অস্বীকার করবো না। এত বাল্ক অ্যামাউন্টের টিকা এত কম টাকায় পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। কিন্তু আমাদের কোশ্চেনটা হলো, কেন শুধুমাত্র অ্যাস্ট্রাজেনেকা ছিল ওই সময়? এই দেখুন, গত 3 মাসে এদেশে কোনো টিকা দেওয়া হচ্ছে না। আপনি যদি এর মধ্যে অন্যান্য সোর্স থেকে 20 লাখ, 25 লাখ, 10 লাখ, 20 লাখ যেটাই আনা থাকতো, অ্যাস্ট্রাজেনেকা পাচ্ছি না, ওই সময় আমরা অন্য টিকাগুলো দিতাম, তাহলে আজকে যেটা আমি বললাম, এই 200টা ডেথের জায়গায় আমরা 100টা আবার শামীম পাটোয়ারি ভাই, এখানে এই যে কথাটা আপনি বলছেন সেটির সঙ্গে একমত হয়ে বলছি, আবার অ্যাস্ট্রাজেনেকার টিকাটা যে ভারতের অতি সংক্রমণের কারণে আমাদের আটকে গেল, এটাও বাংলাদেশের জন্য একটু ব্যাড লাক কিনা? না, এটা তো এক্সিওমেটিক, হ্যাঁ, এটা হতে পারে। জি, যে টিকাটা আমরা নিচ্ছি সেই টিকার কার্যকারিতা পৃথিবীর কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। যে ভাইরাসের বিরুদ্ধে নিচ্ছি সে ভাইরাসের প্রেডিকশন পৃথিবীর কেউ করতে পারছে না। এটা অনেক কিছু হতে পারে। এমনও হতে পারতো 3 কোটি টিকা নিয়ে আসছে, একটা টিকাও কাজ করতেছে না। Right. বাট এই রিস্ক তো আপনারা নিয়েছেন, রিস্ক নিয়েই তো কিনেছেন। জি, তাহলে ওই সেই রিস্কগুলোও রিস্কটা নেওয়া একটা উচিত ছিল। কোম্পানির জি, জন্য জি, ধন্যবাদ শামীম জি। ভাই, আপনাকে অনেক। প্লিজ ভাই, আমরা একেবারে শেষের দিকে আছি, তো সবকিছু মিলিয়ে সমালোচনা তো আপনারা করবেনই, বা সমালোচনার জায়গা থাকলে অবশ্যই বলবেন, কিন্তু তারপরেও কিছুটা আমরা অগ্রগতি হয়েছে কিনা সেটা কি বিএনপি মনে করে কিনা? শুনেন, সমালোচনা আমরা করছি না। সরকারের ভুল ধরিয়ে দেওয়া যদি সমালোচনা হয়, আমার বলার কিছু নাই। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের ভুল ধরিয়ে দেওয়া, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে পরামর্শ দেওয়া। আমাদের হাতে তো মানে ইনস্ট্রুমেন্ট নাই, আমাদের হাতে টাকা নাই। আমরা তো, বিরোধী দল তো টিকা নিয়ে আসতে পারবে না। বিরোধী দল তো সরকারকে বলবে। সরকার যে আজকে ভুল সিদ্ধান্ত নিয়েছে, সরকারকে এই সিদ্ধান্ত এটা স্বীকার করেছে? করে নাই। যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা একজনের কথা একজনকে লাভবান করার জন্য বাংলাদেশকে বিপাকে ফেলেছে, কিন্তু সরকার সামগ্রিকভাবে এটা বলেনি। আপনি বলেছেন যে এই যে লাস্ট কোশ্চেনটা কি করলেন আমাকে আপনি? লাস্ট কোশ্চেনটা বলছি যে তারপরেও এই ইস্যুতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, হ্যাঁ, সেটা শুনেন, কিছুটা অগ্রগতি কিনা? আমরা এই পদক্ষেপের কথা সেরামের সাথে যখন চুক্তি করলো তার আগে বহুবার শুনেছি, এত লক্ষ আসছে, 3 কোটি আসবে, এত টাকা দিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেই কথাগুলো জাতির সামনে উপস্থাপন করেছেন, কিন্তু সেটা বাস্তবায়ন হয় নাই। আজকে এই আশ্বাসে মানুষে কিন্তু বিশ্বাস রাখতে পারছে না, কারণ আর একবার আশ্বাস ভঙ্গ হয়েছে, মানুষ কিন্তু একবার প্রতারিত হয়েছে। সেই কারণে আমরা বলবো যে এই আশ্বাস দিয়ে লাভ নাই, বাস্তব যে পরিস্থিতি সেটা মোকাবেলা করার জন্য বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিতে হবে। এবং এই আপনি যত দ্রুত 70 থেকে 80% মানুষকে মানে টিকাদানের আওতায় নিয়ে আসতে পারবেন, তত দ্রুতই আপনি কিন্তু করোনা মোকাবেলা করা সম্ভব হবে আপাত দৃষ্টিতে, সেটা আমার মনে হচ্ছে। সেই কারণে এইসব আশ্বাস দিয়ে লাভ নেই, যত দ্রুত সম্ভব টিকা নিয়ে আসেন। সেই জন্য যদি টাকার প্রয়োজন হয়, আমরা বলেছি মেগা প্রজেক্ট থেকে টাকা কর্তন করে দরকার হলে আপনার এখানে টাকা দেন। আপনি কি এটা অ্যাচিভমেন্ট মনে করেন না? কোনটা? আমি অ্যাচিভমেন্ট মনে করেন না যে একটা সরকার, কানাডার মতো দেশ মাত্র 3 কোটি লোক বসবাস করে, হ্যাঁ, আমি একটু বলতে দেন, সেখানেও কিন্তু এখন পর্যন্ত টিকা দেওয়া শেষ করতে পারেন এবং টিকা অ্যারেঞ্জমেন্ট করতে পারেন। পরে যে তারা এক্সেস টিকা কিনে রেখেছে অনলি 3 কোটি, এবং পৃথিবীর মধ্যে একটা সেকেন্ড বৃহত্তম দেশ অ্যান্ড রিচ কান্ট্রি, অফকোর্স রিচ কান্ট্রি, সেখানে বাংলাদেশের মতো একটা দেশ রাষ্ট্র, হ্যাঁ, এই অর্থনীতি নিয়ে
আমরা অতি অল্প মূল্যে আমরা 3 কোটি টিকা ডোজ কিনেছি। তো এটাকে কি আপনি সরকারের অ্যাচিভমেন্ট ধরেন? না, কিন্তু শামীম ভাই, আমি এখানে আপনাকে 3 কোটি টাকা তো আপনি কিনেছেন, সেই টাকা তো আমি এখানে আপনার জলে গেছে, পানিতে পড়ছে সেই টাকা। আপনি যে অর্থনৈতিক সক্ষমতার কথা বলছেন, যে হ্যাঁ ইউরোপ, আমেরিকা বা কানাডা ওই তুলনাতে আমাদের অর্থনৈতিক সক্ষমতা অবশ্যই কম, কিন্তু সরকারের তরফে তো বারবারই বলা হচ্ছে যে টিকা কেনার জন্য টাকা কোনো সমস্যা নয়। তো তাহলে পরে সুষ্ঠু মানে প্রিন্স ভাই বা আমাদের শামীম ভাই যে কথাটা বলছেন যে শুধুমাত্র আমরা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনাটা করতে পারি, অর্থাৎ সঠিক সময়ে সঠিক সোর্সগুলোকে খোঁজা। আমি একটা ইন্টারাপ্ট করি, আজকে একটা ভয়ঙ্কর নিউজ কিন্তু আসছে। চট্টগ্রামের একজন সিটি কর্পোরেশনের কর্মচারী, তিনি এই সেকেন্ড ডোজ টিকা দিচ্ছে তার ঘরের মধ্যে বসে বসে, এবং সেখানে সেই টিকা তার হাতে কিভাবে গেল না, সঠিক সময় শুধুমাত্র সঠিক সোর্সগুলো আমরা খুঁজতে পারিনি, এটা বলছেন। আমি প্রিন্সিপালের সাথে একদম একমত, হ্যাঁ, যে আমি যদি না বলি এখানে সরকারের হাতে টিকা নাই, তো সিটি কর্পোরেশনের কর্মচারী, কাউন্সিলরের পিএ, তার হাতে কিভাবে টিকা গেল? আমি এটা বলা উচিত না, বিকজ অফ যেহেতু বিষয়টা আমার সাথে ওয়ান টু ওয়ান কথা হয়েছে। বাংলাদেশের যে রাশিয়ান অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে আছেন, এই ভদ্রলোক আপ্রাণ চেষ্টা করেছেন প্রথমে যাতে বাংলাদেশের টেস্টটা হয়, সাকসেসফুল হয়েছিলেন। আমি তাকে স্যালুট করি, এবং উনি দেশপ্রেমিক, উনি প্রচণ্ডভাবে চেষ্টা করেছেন এবং সাকসেসফুল হয়েছেন। বাট ব্যুরোক্রেসির একটা অংশ তখন বিভিন্ন এই যে অজুহাত, হুটু, এই সমস্ত কারণ দেখিয়ে ওইটাকে আসতে দেয় নেই। সেকেন্ডারিতে প্রথমে ওরা বলেছে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করার জন্য, সেকেন্ডারি বলা হয়েছিল টেস্ট কেস করার জন্য, সেটাকে আটকানো হয়েছে। থার্ডলি যখন আমাদের টিকা বন্ধ হয়ে গেল, তখনও আপনি শুনে একটু অবাকই হবেন, অ্যাজ পার মাই নলেজ, আমি তো জেনেছি আর কি, হ্যাঁ, আমি ধরেন ওনাদের সাংবাদিকের কাছে জেনেছি যে যখন এই ভদ্রলোক আবারও যে ইন ফেভার অফ বাংলাদেশ উনি যখন কাজ করলেন, তখন ওরা আবারও রাজি হলো। রাশিয়া কিন্তু আমাদের একটা প্রকৃত বন্ধু, হ্যাঁ, রাষ্ট্র হিসাবে আমি মনে করি, বিকজ অফ আমাদের স্বাধীনতা যুদ্ধ, এরা কিন্তু উইদাউট স্বার্থ ছাড়াই সাহায্যটা করে। তো সেইখানে যখন হয়েছে, ওই ফাইলটাও মন্ত্রণালয়ের সবাই মন্ত্রীকে দোষ দেয়। হ্যাঁ, বিষয়টা হচ্ছে মন্ত্রী কিন্তু ঠিকই কাজ করেন। আজকে নারায়ণগঞ্জেও আমার একটা ঘটনা, মন্ত্রী কিন্তু সাথে সাথে নির্দেশনা দিলেন। পরে আজকে আমি ডিজি হেলথ সাহেবের সাথে কথা বললাম, আমি মাইক্রোফোন দিয়ে সাংবাদিকদের কথা শুনিয়ে দিয়েছি, আপনি আমাকে বলবেন না, জেনারেল পিপলসের কাছে বলেন, হি ডিড ইটস জব, কাজ করছে, ওনারা চেষ্টা করছেন না, আমি তা না, কিন্তু ওই ফাইলটাও প্রায় 10-12 দিন আটকা ছিল, এবং ওই ফাইলটাকেও লাস্ট অফ অল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়কে হস্তক্ষেপ করে ফাইলটা নিয়ে আসা হয়েছে, এবং নিয়ে আসা হয়ে তারপরে এই ফাইলটাকে এক্সিকিউট করা। না, তাহলে এতদিন যে আপনি যারা বলছেন আমলারা আটকিয়ে রাখলো একটা অংশ, তাহলে রাজনৈতিক যে সরকার, আমলারা বলিনি, আমি তো সরি, আমি বলছি একটা অংশ তারা যে এটাকে আটকিয়ে রাখলো, তাহলে যে আজকে রাজনৈতিক সরকার কি ক্ষমতায় নাই? সরকার কি রাজনৈতিকভাবে এটা সিদ্ধান্ত নিতে পারলো না? শুধুমাত্র ওই যে আজকে কথা উঠছে, সরকার তো প্রশাসনের উপর নির্ভর করতেছে, রাজনীতির উপর নির্ভর করতেছে না। রাজনীতিকে বাদ দিয়ে কখনো কিন্তু এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না। আজকে রাজনৈতিক অদূরদর্শিতার কারণে কিন্তু সরকার নিজেও বিপাকে পড়েছে, বাংলাদেশের মানুষের প্রশ্নটা তুলছেন, তাহলে রাজনৈতিক সরকার যে আপনি যে অংশ বলছেন, সে কোনো অংশের কাছে কোনোভাবে বাধাগ্রস্ত কিনা? না, নট অ্যাট অল। এটা কিন্তু পৃথিবীর সব দেশে এই জিনিসটা হচ্ছে, এই কনস্পিরেসিটা। আচ্ছা, এই কনস্পিরেসি আপনি দেখেন গা, পৃথিবীর ম্যাক্সিমাম রাষ্ট্রে কিন্তু এই জন্য 130টা দেশ কিন্তু এখন নিতে পারে নাই, যেহেতু উন্নত দেশগুলি এমন একটু বলি ভাই, এমন টার্মস অ্যান্ড কন্ডিশন দিচ্ছে, আমি একদম স্পেসিফিক নাম ধরে বলতে পারি, হ্যাঁ, তো আমি ওই নাম ধরে বলতে চাচ্ছি না, কারণ আমাদের তো টিকা পেতে হবে, হ্যাঁ, যেহেতু টিকা পেতে হবে, আমি একটা সরকারি দলের মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে আমার ওইভাবে কথা বলা উচিত না। আমাদের এখন দেখতে হবে যে বাবা যেভাবে পারি, সেটা কেন 6 মাস আগে আপনারা চিন্তা করলেন? এখানে তো আপনাদের রাজনৈতিক আপনারা 10 মাস আগেই বাংলাদেশ 3 কোটি টাকা কিনেছে। ভাই, সেটা ভুল সিদ্ধান্ত ছিল। না, একসাথে যে শামীম ভাই যেটা বলেছিলেন গত টক শোতে, যে এক ঝুড়িতে সব ডিম রাখা তো উচিত না। আমি ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। আপনাকে যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে চায়না এবং রাশিয়ান টিকাকে আমি এখনো পর্যন্ত আমি রিকগনাইজ করছি না। নিজেদের ব্যর্থতাকে আড়াল করার জন্য শেষ করব, সব মিলে যে টিকা এসেছে, আরো টিকা আসবে, এবং সব মানুষ টিকা রাতে আসবে, সেটা আশা করি। সময় টিভির মাধ্যমে এদেশের জনগণকে একটা কথা বলতে চাই, একদম রিকোয়েস্ট করে বলতে চাই, আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতে চাই, যে জাতির পিতার কন্যা শেখ হাসিনা যদি 21শে আগস্টের মতো কারোর বোমা হামলায় না মরেন কিংবা গুলিতে না মরেন, ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আল্লাহর হুকুমে
এই বছরের মধ্যে 10 আপনি যে কোটি এটাও মানুষ না, বলেছিলেন, পুরো ঠিকানাতে এটাও তো আসবেন যে বলেছিলেন আপনাদের যে তিনজনকে অনেক ধন্যবাদ। বাংলাদেশে দর্শক করোনা আপনাদের আসবে সবাইকে না। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ওনার জন্য সম্পাদকে। করোনা আগামীকাল আসবে না, আবারও দেখা হবে। রাত প্রধানমন্ত্রীর জন্য 10টায় দেখার আমন্ত্রণ বাংলাদেশে রইল। করোনা আসবে না, এটাও তো শুভরাত্রি। বলেছিলেন আপনারা।